বর্ষার বিকেলে এক কাপ চায়ের সঙ্গে শুরু হয় তারিণী খুড়োর আরেক আশ্চর্য অভিজ্ঞতা। এইবার গল্প ম্যাজিকের জগৎ ঘিরে। বিখ্যাত জাদুকর চমকলালের সঙ্গে খুড়োর সফর, মঞ্চের পেছনের রহস্য আর রাজপ্রাসাদে জাদু দেখানোর আমন্ত্রণ, সব মিলে তৈরি হয় এক রুদ্ধশ্বাসী রোমাঞ্চ। সত্যজিৎ রায়ের তারিণী খুড়ো ও ঐন্দ্রজালিক গল্পে বাস্তব আর কল্পনার মাঝের রেখা যেন মুছে যায়। শুনুন তারিণী খুড়োর জবানিতে সেই বিস্ময়কর অভিজ্ঞতার কথা। স্বাগতম সবাইকে। আপনি শুনছেন তারিণী খুড়ো ও ঐন্দ্রজালিক, সত্যজিৎ রায়ের লেখা এক রহস্যময় ও মজার গল্প। আজ তারিণী খুড়োর মুখে শুনব জাদু আর ম্যাজিকের এক বিস্ময়কর অভিজ্ঞতা। আপনি যদি আমাদের গল্প ভালোবাসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। চলুন শুরু করা যাক। কই আর সব কই, বললেন তারিণী খুড়ো। সব্বাইকে খবর দে, নইলে গল্প জমবে কি করে। আমি বললাম, খবর পাঠানো হয়ে গেছে খুড়ো, এই এসে পড়ল বলে। তাহলে এর ফাঁকে যাটা বলে দে। বললাম, তাও বলা হয়ে গেছে, দুধ চিনি ছাড়া চা। ভেরি গুড। মিনিট তিনেকের মধ্যেই ন্যাপলাটা এসে পড়ল। বলল, ম্যাজিক দেখতে গেছিল, আর্নাব দি গ্রেট, খুব ভালো লেগেছে। খুড়ো বলল, ম্যাজিকের কথাই যদি বলিস তাহলে তোদের বলেই ফেলি, আমি কিছুকাল ম্যাজিশিয়ানের ম্যানেজার ছিলাম। অবশ্যি তোরা তখনও জন্মাসনি। কি নাম ম্যাজিশিয়ানের? ন্যাপলা জিজ্ঞেস করল। আসল নাম জানি না, তবে স্টেজের নাম ছিল চমকলাল। বাঙালি না, পশ্চিমের লোক। বছর 25 আগের কথা, খুব নাম করেছিল। ম্যানেজারের জন্য বিজ্ঞাপন দেয়। আমি একবার ভদ্রলোকের ম্যাজিক দেখে নিয়ে তারপরে অ্যাপ্লাই করি। যেমন তেমন খেলোয়াড় না হলে তার ম্যানেজারি করতে যাব কেন? তবে এ দেখলাম খাঁটি মাল, যাকে বলে স্টেজ ইলিউশন, তা তো আছেই, আবার তার সঙ্গে আছে থট রিডিং। সে এক অবাক করা ব্যাপার। সবচেয়ে শেষে আসতই খেলা। জাদুকরের চোখ বেঁধে দেওয়া হতো। তারপর স্টেজের দিকে ফিরে বসে একজন দর্শকের সিটের নাম্বার বলে তার সম্বন্ধে ঝুড়ি ঝুড়ি তথ্য বলে যেতেন চমকলাল। সে লোক কি চাকরি করে, তার কোনো ব্যারাম আছে কিনা, সে কি খেতে ভালোবাসে, সম্প্রতি কি থিয়েটার বা বায়োস্কোপ দেখেছে, একেবারে এক ধার থেকে সব। এমন আশ্চর্য খেলা আমি কখনো দেখিনি। এই খেলা দেখে ইমপ্রেসড হয় আমি ভদ্রলোককে অ্যাপ্লিকেশন পাঠাই। তারপর ডাক পড়ল, গিয়ে কথা বললুম, সঙ্গে সঙ্গে চাকরি হয়েও গেল। আমার নিজেরও একটু শখ ছিল দু একটা, সেইটা শুনে ভদ্রলোক বোধহয় আরও খুশি হলেন। ভদ্রলোকের বয়স 50-এর বেশি না, বেশ বনেদি চেহারা, ফ্রেঞ্চ কাট দাঁড়ি আর গোঁফ, টিকালো নাক আর চোখ দুটো যাকে বলে দেদীপ্যমান। ওরকম জলজলে চোখ আমি খুব কম মানুষের দেখেছি। চা এলো, তাই তারিণী খুড়োর কথা কিছুক্ষণের জন্য থামল। আমরা উদ্গ্রীব হয়ে বসে আছি, আর মনে মনে ভাবছি কত রকম কাজই না করেছেন ভদ্রলোক জীবনে। এইটাই হলো তারিণী খুড়োর বিশেষত্ব। এক জায়গায় বেশি দিন টিকে থাকতে পারেননি। এখনই বেশি আর কাজ টাজ করেন না। বেনেটলা লেনে একটা ফ্ল্যাট নিয়ে রয়েছেন, আর সেইখান থেকে হেঁটে আসেন এই বালিগঞ্জে আমাদের গল্প শোনাতে। বলেন বুড়োদের কোম্পানি নাকি ওর ভালো লাগে না। খুড়োয়ে বেশি বিয়ে করেননি, তাই সংসারের চিন্তা যাকে বলে সেটা ওর নেই। চায়ে পরপর দুটো চুমুক দিয়ে একটা এক্সপোর্ট কোয়ালিটি বিড়ি ধরিয়ে খুড়ো আবার বলতে শুরু করলেন। চমকলালের সঙ্গে গোড়া থেকেই আমার একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। তেমন মুডে থাকলে আমাকে দু একটা ছোটোখাটো ম্যাজিকও শিখিয়ে দিতেন। ওর ট্যুরের প্রোগ্রাম আমিই করতাম, আর সে বিরাট ট্যুর। ভারতবর্ষের কোনো প্রদেশ বাদ নেই, আর সব জায়গাতেই সাকসেস। চমকলাল বলতে ছেলে বুড়ো সবাই অজ্ঞান। একদিন বস আমাকে ডেকে বললেন, তুমি তারাপুর স্টেটের নাম শুনেছ? নামটা চেনা চেনা লাগলেও বললাম, শুনিনি। চমকলাল বললেন, ফয়জাবাদ থেকে 56 মাইল দক্ষিণে ভালো মোটরের রাস্তা আছে। আমি বললাম, হঠাৎ তারাপুর কেন? তারাপুর একটা নেটিভ স্টেট, সেখানকার রাজার খুব ম্যাজিকের শখ, এটা আমি জানি। তাই একবার আমার জাদু দেখানোর ইচ্ছে করছে, দেখো যদি পারো অ্যারেঞ্জ করতে। রাজার ম্যানেজারকে একটা চিঠি ছেড়ে দাও, তারপর দেখো কি হয়। আমি তাই দিলুম। 7 দিনের মধ্যেই জবাব চলে এলো। রাজা চমকলালের নাম শুনেছেন এবং তার ম্যাজিক দেখতে খুবই আগ্রহী। আমরা তো লট বহর নিয়ে একটা বিশেষ দিনে ফয়জাবাদ পৌঁছে গেলুম।
11টা ট্রাঙ্ক, তার জন্য একটা লরির ব্যবস্থা করার আগেই থেকে জানিয়ে দিয়েছিলাম। ফয়জাবাদেই রাজার ম্যানেজার মাধো সিং হাজির ছিলেন। আমাদের খুব আপ্যায়ন করে একটা বড় স্টুডি বেকার গাড়িতে তুলে দিলেন। রাজবাড়ি পৌঁছে প্রথমে যে যার নিজের ঘরে একটু বিশ্রাম করলুম। তারপর ডাক পড়লে রাজার সঙ্গে গিয়ে দেখা করলুম। বছর ৪৫ বয়স, বেশ ধারালো চেহারা। বললেন ছেলেবেলা থেকেই ম্যাজিকের শখ। প্রাসাদের বাইরে আলাদা স্টেজ আছে, তাতে গান বাজনা থিয়েটার ম্যাজিক সবই হয়। সেখানেই চমকলাল তার খেলা দেখাবেন। প্রথম দুদিন গাড়িতে ঘুরে তারাপুরের দৃশ্য, পুরনো কেল্লা, জঙ্গলের মধ্যে তারাসুন্দরীর মন্দিরের ভগ্নাবশেষ ইত্যাদি দেখেই কেটে গেল। তৃতীয় দিন সন্ধেবেলা শো। স্টেজটা একবার ভালো করে দেখে নিলুম, সব ঠিক আছে। ৮০০ তোক ধরে থিয়েটারে হাউস যে ফুল হবে তাতে কোনো সন্দেহ নেই। ম্যাজিক দারুণ হলো। এখানের লোকে যে এই জিনিস কখনো দেখেনি সেটা তাদের হাবে ভাবে বুঝতে পারছিলুম। ম্যাজিকে অ্যাঙ্কার দেয় শুনেছিস কখনো? তারাপুরে তাও হয়েছিল। একই ম্যাজিক দুবার করে দেখাতে হলো। সব শেষে এলো থট রিডিংয়ের খেলা। জনা ৪-৫ লোকের বিষয় আশ্চর্য সব তথ্য বলে দিয়ে চমকলাল হঠাৎ বললেন, আমি এবার হিজ হাইনেসের সম্বন্ধে কিছু বলতে চাই। আশা করি তার কোনো আপত্তি হবে না। রাজা একটু যেন উসকুস করে বললেন, গো অ্যাহেড। চমকলাল অবশ্য প্রথমেই অ্যাপোলোজাইট করে নিলেন রাজাকে বাছাই করার জন্য। তারপর চলল রাজা সম্বন্ধে তথ্য পরিবেশন। ১২ বছর বয়সেই রাজার টাইফয়েড ছিল, বাঁচার কোনো আশা ছিল না। শেষে এক ফকিরে ঝাড়ফুঁকে ভালো হয়ে ওঠেন। রাজা ব্যাপারটা স্বীকার করলেন। তারপর চমকলাল বললেন যে রাজার একটা আশ্চর্য গুণ হয়েও যে তিনি ২ হাতেই লিখতে পারেন, এটাও রাজা স্বীকার করলেন। তারপর জানা গেল রাজা একবার একটা বাঘ মারতে গিয়ে সেই বাঘের দ্বারা আক্রান্ত হয়ে পিঠে আঁচল খান। তারপর শিকারের দলের এক সাহেব নাম ডানকান কুক বাঘটাকে গুলি করে মারেন। রাজা এই ঘটনাও অস্বীকার করলেন না। তারপর চমকলাল বললেন, আপনার সম্পত্তির মধ্যে যেটিকে আপনি সবচেয়ে মূল্যবান বলে মনে করেন সেটা যদি একবার সকলকে দেখান তাহলে আজকের সন্ধ্যার আমোদটা পরিপূর্ণ হয়। এতে আপনি রাজি হবেন কি? আশা করি আপনি বুঝতে পারছেন আমি কোন জিনিসটার কথা বলছি। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি সেটাকে। আমার চোখ ঝলসে যাচ্ছে। আমি চাই এই সভায় উপস্থিত সকলকে সেটা আপনি একবার দেখান। রাজা দেখলাম খুব স্পোর্টিং। কি সম্পত্তির কথা বলছেন চমকলাল সেটা আমিও জানি না, কিন্তু বুঝতেই পারছি মহামূল্য কোনো জিনিস। রাজা বললেন, যে সম্পত্তিটার কথা জাদুকর বলছেন সেটা আমি কখনো কাউকে দেখাই না, কিন্তু আজকের দিনটি একটি বিশেষ দিন। আজ আমার জন্মতিথি, তাই জাদুকরের অনুরোধ আমি রাখছি। রাজা তার জায়গা ছেড়ে উঠে বেরিয়ে গিয়ে আবার ১০ মিনিটের মধ্যেই ফিরে এলেন। চমকলালের থট রিডিংয়ের খেলা শেষ হয়ে গেছে, তাই তিনি চোখের বাঁধন খুলে ফেলেছেন। রাজা তার হাতে একটি জিনিস দিয়ে বললেন, এটা আমি জাদুকরকেই অনুরোধ করছি সভার সকলকে দেখাতে। চমকলাল যে জিনিসটা তুলে ধরলেন এবং যেটা স্টেজ লাইটের আলোতে ঝলমল করছিল সেটা একরকম মহামূল্য পাথর। রং সবুজ, কাজেই মরকত বলেই মনে হয়, কিন্তু এত বড় মরকত আমি কল্পনাও করতে পারিনি। এদিকে সভায় হাততালির চোটে কান পাতা যায় না। রাজা চমকলালের হাত থেকে মণিটা নিয়ে আবার চলে গেলেন সেটাকে রাখতে। তারপর ফিরে এসে চমকলালের হাতে এক থলি মুদ্রা ইনাম দিয়ে শোয়ের কাজটা সারলেন। পরে দেখেছিলাম মুদ্রাগুলি সোনার। কেন সেটা বলতে পারবো না, আমার মনের মধ্যে একটা খটকা লাগছিল। সেটা অবশ্যই চমকলাল বুঝতে পারলেন থট রিডিংয়ের জোরে। ট্রেনে যখন ফিরছি তখন আমাকে বললেন, কি ব্যানার্জি, এত কি ভাবছ? আমি আর কি বলি, বললাম যে তারাপুরের সমস্ত ব্যাপারটা আমার মনে একটা খটকার সৃষ্টি করছে। প্রথমত এত জায়গা থাকতে তারাপুর কেন? চমকলাল বললেন, তার কারণ জানতে চাও? বললাম, খুবই কৌতূহল হচ্ছে। তাহলে তোমাকে একটা গল্প বলতে হয়। তা বলুন না। তোমার ধৈর্যচ্যুতি হবে না তো? মোটেই না। তাহলে শোনো, ওই যে পাথরটা দেখলে সেটা কোথায় পাওয়া যায় জানো? কোথায়? তারা সুন্দরীর মন্দিরের বিগ্রহ থেকে গলা থেকে খুলে নেওয়া। তাই বুঝি? তারাপুরের রাজা মহেন্দ্র সিং তখন বেঁচে। তার 2 ছেলে ছিল, বড় হল সুরজ আর ছোট চন্দ্র। তারা দুজনেই ছিল ওস্তাদ শিকারী। 2 ভাই একদিন শিকার করতে যায় তারাপুরের জঙ্গলে। গভীর বন, তাতে দিনের আলো প্রায় প্রবেশ করে না বললেই চলে। সেই বনে শিকার খুঁজতে খুঁজতে বড় ভাই সুরজ সিং তারাসুন্দরীর মন্দিরটা দেখতে পান এবং ওর ভাইকে দেখান। দুজনে একসঙ্গে মন্দিরে প্রবেশ করেন।
সুরজ সিং ছিল সভ্যভব্য, কিন্তু চন্দ্র সিং অত্যন্ত লোভী প্রকৃতির। সে বিগ্রহের গলায় মরকত মণিটা দেখেই সেটাকে হাত করে নেয়। এ ব্যাপারে সুরজ আপত্তি করেছিল, কিন্তু চন্দ্র তাতে কান দেয়নি। তারপর কিছুকাল কেটে যায়। রাজা মহেন্দ্র সিং এই মোরকত মণির বিষয়ে কিছুই জানেন না। এদিকে চিরকালের লোভী চন্দ্র সিং এখন গদিতে বসার লোভ করছে। কিন্তু নিয়মমতো সিংহাসন পাবার কথা বড় ছেলে সুরজ সিংয়ের। চন্দ্র সিং তখন চূড়ান্ত উপায় অবলম্বন করলেন। বড় ভাইয়ের শরবতে বিষ মিশিয়ে তাকে হত্যা করার চেষ্টা করলেন। সুরজ সিংয়ের হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হল। পাছে ডাক্তার কিছু সন্দেহ করে সুরজ সিংয়ের লাশ পরীক্ষা করেন, তাই চন্দ্র সিং চটপট তার শতস্কারের ব্যবস্থা করে লাশ শ্মশানে পাঠিয়ে দিলেন। সেটা ছিল শ্রাবণ মাস। বজ্রপাতের সঙ্গে সঙ্গে তুমুল বৃষ্টি আরম্ভ হল শ্মশানে। যারা শবযাত্রায় গিয়েছিল তারা সকলে সব ফেলে দিয়ে পালালো, যেমন হয়েছিল ভাওয়াল রাজকুমারের বেলায়। এদিকে বৃষ্টিতে ভিজেই হোক আর যে কোনো কারণেই হোক, চিতায় শোয়ানো সুরজ সিংয়ের দেহে আবার প্রাণ ফিরে এলো। আসলে সে মরেনি, ডাক্তারের ভুলে তাকে মৃত বলে ধরে নেওয়া হয়েছিল। অবশ্যই এমনও হতে পারে যে চন্দ্র সিং আগেই ডাক্তারকে মোটা ঘুষ দিয়ে রেখেছিলেন, কারণ সুরজ সিংয়ের স্বাস্থ্য ছিল অত্যন্ত ভালো। যাই হোক, সুরজ সিং এখন চিতা থেকে উঠে পড়ে উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক ঘুরতে লাগলেন। কি হয়েছে সেটাও তিনি ঠিক করে বুঝতে পারলেন না। শ্মশানের কাছেই এক কুটির। সেই কুটিরে থাকত এক তান্ত্রিক। তিনি ছিলেন পিশাচ সিদ্ধ। তন্ত্রের অনেক কায়দাকানুন তার জানা ছিল। তিনি সুরজকে দেখে চিনতেও পারলেন এবং অনুকম্পাবশত তার কুটিরে আশ্রয় দিলেন। তারপর তিনি মন্ত্রবলে সব ঘটনা বুঝতে পেরে সুরজকে বুঝিয়ে দিলেন। বললেন, তুই নতুন জীবন পেয়েছিস, আমার কাছে এখন কিছুদিন থাক। এখনও তোর শরীর সম্পূর্ণ সুস্থ নয়। তারপর এই নতুন জীবনের সদ্ব্যবহার কর। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি তোর কপালে যশলাভ আছে। তোকে কি করতে হবে সেটা আমি বাতলে দেব। রাজা হওয়া তোর কপালে নেই, সেটা তোর ছোট ভাই হবে। সুরজ সিং রইল তান্ত্রিকের কাছে ১.৫ বছর। সেই সময় সে একটা জিনিস শিক্ষা করল, সেটা হল ইন্দ্রজাল। তান্ত্রিক তার সমস্ত ঐন্দ্রজালিক বিদ্যা সুরজকে দিয়ে দিলেন। তারপর একদিন সাধুকে ছেড়ে সুরজ নিজের পথ দেখল। সে পথে সে অনেক দূর এগোল এবং নতুন পাওয়া জীবনের সে সম্পূর্ণ সদ্ব্যবহার করল। চমকলাল থামলেন। আমি তো ব্যাপারটা বুঝেই ফেলেছি। বললাম, সুরজ সিং আর চমকলাল তো একই লোক, তাই নয় কি? চমকলাল মৃদু হেসে বললেন, তুমি ঠিকই ধরেছ। আমি বললাম, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না। আপনার উপর যে লোক এত অত্যাচার করল, আপনাকে হত্যার চেষ্টা পর্যন্ত করল, তাহাকে আপনি শুধু ম্যাজিক দেখিয়ে ছেড়ে দিলেন। আপনার মধ্যে কি প্রতিহিংসার ভাব ছিল না মোটেই? তা থাকবে না কেন? আমি তো মানুষ। তাহলে আর কি? তাহলে এই বলে চমকলাল তার পকেট থেকে একটা জিনিস বার করে আমার সামনে ধরলেন। তার তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠের মধ্যে থেকে চোখ ধাঁধানো রশ্মি আমাকে প্রায় অন্ধ করে দিল। এই হলে তারা সুন্দরীর অলঙ্কারের মোরকত। রাজার কাছে এখন যেটা রয়েছে সেটা ভুয়ো জাল। সেটা আমি তৈরি করিয়ে রাখি তারাপুর যাওয়ার আগে। সামান্য হাতছাপাইয়ের ব্যাপার আর কি। এই ছিল তারিণী খুড়ো ও ঐন্দ্রজালিক একটা গল্প, যেখানে বাস্তব আর কল্পনার মাঝখানে দাঁড়িয়ে আমরা যেন চোখে দেখলাম ম্যাজিকের অলৌকিকতা। যদি ভালো লেগে থাকে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী গল্পের জন্য। ধন্যবাদ। আবারও ফিরে আসবেন গল্পের দুনিয়ায়। বিদায়।